প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের BNIS হোম স্কুলের পক্ষ থেকে গণিত বিষয় শিক্ষক আমি মোহাম্মদ একরামুল হক সকলকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা আপনাদের বার্ষিকের শীটের প্রথম যোগ্যতা ভিত্তিক। তাহলে আমরা প্রশ্নে দেখি প্রশ্নটা কি আছে। যোগ্যতা ভিত্তিক প্রশ্নটা আছে, এখানে 4টা ভগ্নাংশ দেওয়া আছে, 4 ভাগের 3, 2 ভাগের 1, 8 ভাগের 3, 12 ভাগের 8, 4টি প্রকৃত ভগ্নাংশ। ক নম্বর আছে 12 ভাগের 8কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ নম্বর আছে ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। গ নম্বর ভগ্নাংশগুলোর যোগফল নির্ণয় করো। ঘ নম্বর ভগ্নাংশগুলোর যোগফল থেকে 6 ভাগের 5 বিয়োগ করো। এখন এই প্রশ্নটা আমাদের সলিউশন করার আগে আমাদের একটা বিষয় জানার দরকার। এখানে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দগুলোর সাথে আগে পরিচিত হয়নি। এখানে প্রকৃত ভগ্নাংশ বলছে। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে আমার এই জিনিসটা আগে জানার দরকার। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট হয় সেটা প্রকৃত ভগ্নাংশ। যেমন একটা আমরা এখানে লিখে দিই, প্রকৃত ভগ্নাংশ একটা দিলাম এটা। তাহলে এই ভগ্নাংশের উপরে যেটা থাকে সেটা লব, নিচে যেটা থাকে সেটা হর। এক্ষেত্রে হরটা সবসময় বড় হয় লব অপেক্ষা। এইটা এই আকারে যদি থাকে তাহলে আমরা সেটা প্রকৃত ভগ্নাংশ বলি। তারপরে আবার লঘিষ্ঠ আকার। লঘিষ্ঠ আকার কি? লঘিষ্ঠ আকার বলতে কি বোঝায়? লঘিষ্ঠ আকার হচ্ছে যে কোনো ভগ্নাংশের, মনে করেন এখানে 8/12 একটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলতে এর লব এবং হরের সাধারণ গুণনীয়ক বর্জন করতে হবে। বর্জন করলে এই ভগ্নাংশের নতুন একটা আকার হবে, সেটাই হবে লঘিষ্ঠ আকার। তার মানে কোনো ভগ্নাংশের লব এবং হর থেকে সাধারণ উৎপাদক বর্জন করলে ভগ্নাংশের যে আকার হয় সেটা ওই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। এটা বুঝলাম। এবার ছোট থেকে বড় ক্রমে সাজাও। আসলে এই ভগ্নাংশগুলো দেখে কিন্তু মান কোনটা ছোট কোনটা বড় এটা বোঝা যায় না। এই জন্য আমাদের ছোট থেকে বড়কে আর একটা ভাবে আমরা বলি, ছোট থেকে বড় এটাকে আমরা ঊর্ধ্বক্রম বলি, আর বড় থেকে ছোট হলে সেটা অধক্রম বলি। তাহলে ছোট থেকে বড় না বলে যদি ঊর্ধ্বক্রম বলে তাহলে একই অর্থ দাঁড়াবে, অর্থাৎ ভগ্নাংশের মান ছোট থেকে বড় সাজাইতে হবে। আর যোগফল তো বুঝি, এখানে আর তেমন বোঝার নেই। এবার আমরা মূল প্রশ্নে চলে যাই। ক নম্বর। ক নম্বরে এখানে যে ভগ্নাংশটা দেওয়া আছে 8/12 প্রদত্ত ভগ্নাংশ 8/12। এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার করতে হলে এই 8-এর আর এবং 12-র গুণনীয়ক বের করতে হবে। সাধারণত মৌলিক গুণনীয়ক বের করি আমরা। তাহলে 8-এর যদি মৌলিক গুণনীয়ক বের করি, 2 গুণ 2 দিয়ে মৌলিক সংখ্যা, আবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কিন্তু 2, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এগুলো মৌলিক সংখ্যা। তবে মৌলিক সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে। তাহলে 2 গুণ 2কে আবার 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে। তার মানে এটা এই 8-এর যে 3টা গুণনীয়ক পেলাম, এই 3টা মৌলিক গুণনীয়ক। আবার 12-এর মৌলিক গুণনীয়ক বের করি। 12-এর মৌলিক 2 দিয়ে ভাগ করলে 6 হয়। আবার 6কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 3 হয়। তার মানে এই 3টার গুণফল 12 হবে। এগুলো সব মৌলিক গুণনীয়কে প্রকাশ করলাম। এখন এই 8কে আমরা এখন তাহলে 2 গুণ 2 গুণ 2 লিখি, আর 12কে 2 গুণ 2 গুণ 3 লিখি। তাহলে এখান থেকে সাধারণ অর্থাৎ কি? সাধারণ অর্থাৎ কমন। তা লব এবং হর থেকে সাধারণ জিনিস অর্থাৎ 2 জায়গায় আছে যে জিনিসগুলো সেগুলো আমরা কেটে দিই। এখানে একটা, এখানে একটা কাটলাম, এখানে একটা, এখানে একটা কাটলাম, আর কাটে না। তাহলে থাকলো কি? উপরে 2, নিচে থাকলো 3।
তাহলে প্রদত্ত যে ভগ্নাংশ ছিল তার একটা নতুন আকার আসলো। আমি যদি ক্যালকুলেটর ব্যবহার করে 8কে 12 দিয়ে ভাগ দিই, যে মান আসবে 2কে 3 দিয়ে ভাগ করলেও একই মান আসবে, অর্থাৎ মান একই কিন্তু আকারটা ভিন্ন হয়ে গেল। এই আকারটা হবে এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তাহলে অতএব ভগ্নাংশের লঘিষ্ঠ আকার আকার 2/3। তাহলে আমার উত্তরটা হবে 2/3। এটা গেল আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা খ নম্বরে চলে আসি। খ নম্বরে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তাহলে এটা আমি মুছে দিই, মুছে দিয়ে খ নম্বরটা করি। খ নম্বর, যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সব ভগ্নাংশেরই ছোট থেকে বড় ক্রমে সাজাতে হবে। তবে ছোট থেকে বড় ক্রমে সাজাতে হলে আপনাকে আগে সমহর ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সমহর ভগ্নাংশ কি? সমহর ভগ্নাংশ মনে করেন 2/3, আরেকটা ভগ্নাংশ 3/5। এই ভগ্নাংশ দুইটার হর আছে, একটাই 3 আর একটাই 5। তাহলে সমহর করতে হলে এই হর দুইটা সমান হবে। তাহলে একই সমান যদি করি তাহলে এটা 2 গুণ 5, 3 গুণ 5, আবার এটাকে লেখা যায় 3 গুণ 3, 5 গুণ 3। তাহলে নিচে 10/15 আর এদিকে হয় 9/15। দেখেন এই 2কে যদি 3 দিয়ে ভাগ দিই যে মান আসে, 10কে 15 দিয়ে ভাগ দিলে একই মান আসে। আবার 3কে 5 দিয়ে যে ভাগ করলে যে মান আসবে, 9কে 15 দিয়ে ভাগ করলে একই মান আসবে। কিন্তু এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের আকার কিন্তু ভিন্ন হয়ে গেল। এখানে হরগুলো ভিন্ন ছিল, এখানে হরগুলো একই হয়ে গেল। তাহলে একই রকম হর করাটা আমরা বলি সমহরে প্রকাশ। তাহলে সমহর ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় হয় সেই ভগ্নাংশের মান বড়। অর্থাৎ সমহর দুইটা যদি হর একই হয় তাহলে যে ভগ্নাংশের লবটা বড় হয় সেই ভগ্নাংশের মান বড়। তার মানে এই ভগ্নাংশের মান বড়, অর্থাৎ এই ভগ্নাংশের মান বড় এই ভগ্নাংশ তুলনায়। তো এখন আমরা কিভাবে এই সমহর করতে হয় সেটা আমরা এখন শিখি। তাহলে এখানে যে ভগ্নাংশ চারটা দেওয়া আছে, প্রদত্ত ভগ্নাংশ চারটি, একটা আছে 3/4, 1/2, 3/8 আর 8/12। তাহলে এখানে ভগ্নাংশের হর কিন্তু ভিন্ন ভিন্ন আছে। এখন সমহর ভগ্নাংশে আমরা প্রকাশ করব। তাহলে সমহর ভগ্নাংশ প্রকাশ করতে হলে হরগুলো লসাগু আগে বের করতে হয়। এখন লসাগু আমরা গুণনীয়ক গুণিতক চ্যাপ্টার থেকে আমরা লসাগু শিখেছি। এখন সেই পদ্ধতি ব্যবহার করে আমরা লসাগু বের করে নেব। তাহলে ভগ্নাংশগুলোর হরের লসাগু এখন আমরা নির্ণয় করি। তাহলে এখানে হর আছে কি কি? 4, 2, 8, 12। তাহলে 4, 2, 8, 12। আমরা এই ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ব্যবহার করব এই ভাগ করার ক্ষেত্রে। অন্তত দুইটা সংখ্যার ভিতরে ভাগ যায় এমন সংখ্যা আমরা চিহ্নিত করব। দেখেন সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, তাহলে 2কে জোড় সংখ্যা, তার মানে সবগুলোকেই ভাগ করা যায়। অন্তত দুইটাকে ভাগ যেতেই হবে। তাহলে 2, এটাকে ভাগ করলে 1, এটাকে ভাগ করলে 4, 2 দিয়ে 12কে ভাগ করলে 6। আবার জোড় আছে দুইটা, তাহলে তো অবশ্যই এটাকে 1 হয়, এটা 1 হয়, এটা 2 হয়, এটা 3 হয়। এখন বাকি থাকলো 2 আর 3, এটার কোনো মৌলিক সংখ্যা দিয়ে আর ভাগ যায় না। তার মানে আমার লসাগু পেলাম কত? 2, 2, এই 2 আর 3 গুণ করলে যে গুণফল হয়। তাহলে অতএব হরগুলোর ভগ্নাংশের লসাগু কত? 2 গুণ 2 আর এদিকে 2 গুণ 3। তাহলে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 8 24। তাহলে আমরা লসাগু পেলাম 24। এখন
আমরা মূল ভগ্নাংশে চলে যাব। এখন দেখেন আমি যেই ভগ্নাংশটা সমাহার করব, অর্থাৎ প্রথম ভগ্নাংশটা বিবেচনা করি। প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুকে ভাগ করব। প্রথমে কত আসে দেখি। এখন 24 ভাগ প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4, তাহলে 6 হয়। তাহলে অতএব 3/4 প্রথম ভগ্নাংশ। তাহলে দেখেন আমি এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করলাম। লসাগু পেয়েছি আমি 24, এর প্রথম ভগ্নাংশের হর দিয়ে যদি ভাগ করি তাহলে 4 দিয়ে ভাগ করলে 6 হয়। তাহলে এই 6 দিয়ে লব এবং হরকে গুণ করতে হবে। আমি যদি এক লাইনে লিখি তাহলে জিনিসটা আরো ভালো লাগে। আমি এক লাইনে লিখি 24 ভাগ 4 সমান কত? 6। এবার আমার মূল ভগ্নাংশটায় চলে আসি। এখন এই 6 পেয়েছি না, এই 6টা লব এবং হর উভয়কেই গুণ করব। 3কেও গুণ করব, 4কেও গুণ করব। কোনটা দিয়ে? এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করে যে ভাগফল পেয়েছে এই ভাগফল দিয়ে গুণ করব। অর্থাৎ 6 দিয়ে গুণ করব লব এবং হরকে। তাহলে 3 6 কত হলো? 18, আর 4 6 24। তাহলে প্রথম ভগ্নাংশটা সমহর হয়ে গেল, যার হর 24। এবার দ্বিতীয় ভগ্নাংশের কথা চিন্তা করি। দ্বিতীয় ভগ্নাংশটা আমি কি সেটা বের করে নিই। এই যে 2 ভাগের 1 এটা, তাহলে এর হর আছে 2, তা 2 দিয়ে এই লসাগুকে ভাগ করলে কত হয়? 12 হয়। এখন লবকেও 12 দিয়ে গুণ করব, হরকেও 12 দিয়ে গুণ করব, তাহলে 12 হয় আর নিচে 24 হয়। দেখেন প্রত্যেকটার হর কিন্তু একই রকম হয়ে যাচ্ছে। এবার আবার যদি আসি তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে, তৃতীয় ভগ্নাংশটা আছে 8 ভাগের 3। 8 ভাগের 3, তাহলে 8 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল কত পাচ্ছি? 3 পাচ্ছি। তাহলে লবকেও 3 দিয়ে গুণ করব আর হরকেও 3 দিয়ে গুণ করব, তাহলে 9/24। আবার চতুর্থ ভগ্নাংশের ক্ষেত্রে লসাগুকে ওর হর দিয়ে ভাগ করলে পরে যা হয় সেই চতুর্থ ভগ্নাংশটা আমরা লিখে ফেলি। এর লব এবং হরকে এই ভাগফল দিয়ে গুণ করব, তাহলে 12 গুণ 3। তাহলে কত হলো এখানে? 8/12, এটা 2 হয়, তাহলে আমার 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 24 আর এখানে 16 হলো। তাহলে দেখেন এই ভগ্নাংশগুলো আমার দেওয়া ছিল সবগুলো সমহর, অর্থাৎ একই হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিলাম। এখন আমি জানি ভগ্নাংশের হর যদি একই থাকে, যেই ভগ্নাংশের মান ছোট অর্থাৎ লবের মান ছোট সেই ভগ্নাংশের মান ছোট হয়। তাহলে এখানে সবচেয়ে ছোট মান আছে লব 9, তারপরে আছে 12, তারপর 16, তারপরে 18। তাহলে আমরা এখন আমরা জানি কি এখানে ছোট মান থেকে, আমার যেহেতু ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে ছোট মান আছে 9। আমরা জানি 9, এটার চেয়ে বড় হচ্ছে 12, এটার চেয়ে বড় 16, তার চেয়ে বড় 18। এখন যদি এই মানগুলোকে যদি একই সংখ্যা দিয়ে ভাগ অর্থাৎ 24 দিয়ে ভাগ করি, তাহলে এই বড় যে মানটা ছিল সেটা বড়ই থাকবে, ছোট যেটা ছিল সেটা ছোটই থাকবে। তার মানে 24, এই 12/24, 16/24 আর 18/24। তাহলে এখানে প্রত্যেকটাকে যেহেতু একই সংখ্যা দিয়ে ভাগ করেছি, যে বড় ছিল সে বড়ই থাকবে, যে ছোট ছিল সে ছোটই থাকবে। অর্থাৎ এখন আমরা কি লিখতে পারি? আসলে তো এগুলো সমহর করেছি, এগুলো তো আমার মূল ভগ্নাংশ না। তাহলে এই 24 ভাগের 9 যেটা, এই ভগ্নাংশটা মূল ভগ্নাংশ ছিল এইটা, তাহলে এর পরিবর্তে এখন এটা লিখে দিতে পারি। তাহলে 8 ভাগের 3 এটা, আর 24 ভাগের 12 যেটা সেই মূল ভগ্নাংশ ছিল 1/2।
আর 24 ভাগে 16 এটার মূল ভগ্নাংশ ছিল 12 ভাগের 8। আর 18/24 এটার মূল ভগ্নাংশ ছিল 4 ভাগের 3। তাহলে এই চিহ্নটা দিয়ে কিন্তু আমরা বুঝি এটার চেয়ে এটা বড়। এই দুইটার তুলনা করলে এই চিহ্ন দিয়ে বুঝি এটার চেয়ে এটা বড়। এটার ভিতরে যদি এই চিহ্নটা আছে তাহলে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশটা বড়। তাহলে আমার ছোট থেকে বড় ক্রমে সাজানো হয়ে গেল। তাহলে এটাই আমাদের উত্তর, যেহেতু ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলেছে। তাহলে অতএব উত্তরটা তাহলে 3/8, 1/2, 8/12 আর 3/4। তাহলে ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে আমি সাজিয়ে ফেললাম। এটা গেল আমার খ নম্বরের অ্যান্সার, অর্থাৎ ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে, এটা ঊর্ধ্বক্রমও আমরা বলে থাকি। এবার আমরা গ নম্বরে আসি, ভগ্নাংশগুলোর যোগফল নির্ণয় করব। গ নম্বর, তবে ভগ্নাংশগুলো যোগফল সরাসরি যোগ লিখে দিতে পারি। আর যদি আমি সমহর নিই তাহলে আমার জন্য একটু এই সমহরগুলো যদি ব্যবহার করি তাহলে আমার জন্য একটু সহজ হয়। আপনাদের এই সমহর করে নিয়ে যোগ করারই পরামর্শ দিচ্ছি। তাহলে প্রদত্ত খ হতে প্রাপ্ত সমহর ভগ্নাংশগুলো কি কি পেয়েছি? 18/24, তারপরে 12/24, তারপরে 9/24, তারপরে 16/24 এটা পেয়েছি। আসলে কোন ভগ্নাংশ সমান কোনটা সেটা কিন্তু আমরা খতে পেয়েছি। এই ভগ্নাংশের সমহর ভগ্নাংশ এটা। তা এখন অতএব ভগ্নাংশগুলোর যোগফল, তাহলে এই মূল যে সংখ্যা আছে সেটা লিখে ফেলি, 1/2, 3/8 আর 8/12। এবার সমহর ভগ্নাংশগুলো লিখে দিই। এটাকে এটা লেখা যায়, অর্থাৎ 18/24, আর এটাকে লেখা যায় 12/24, আর এটাকে লেখা যায় 9/24, আর এটাকে লেখা যায় 16/24, অর্থাৎ সমহর করে নিলাম। এবার সমহর করলে একটা জিনিস সুবিধা হয়, তখন লসাগু কিন্তু এই হরটাই হয়ে যায়, তখন আর বের করা লাগে না লসাগুটা। তাহলে লসাগু যদি একই সংখ্যা হয়, দেখেন একাধিক সংখ্যা যদি একই থাকে তাহলে সেই সংখ্যার লসাগু ওইটাই হয়। তো এখন এই লসাগুকে নিচের সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ উপরে 18 হয়ে যাবে, এখানে 12 হয়ে যাবে, এখানে 9 হয়ে যাবে, আর এখানে 16 হয়ে যাবে। এই সংখ্যাগুলো যোগ করলে কত পাই? 9 × 15, 16, 17, 8, 25, 5, 7, 2, 4, 5, 55/24। এখন যদি এটা কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায়? লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় না। লঘিষ্ঠ আকার আপনারা সাধারণ উৎপাদক বর্জন করেও করতে পারেন, আবার এটা কাটাকাটি করেও করতে পারেন। এবার আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিই। অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটা অবশ্যই মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দিতে হবে। এখন আমরা এই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে 55/24 আছে, তাহলে ভাগ করি 55, 24 দুগুণে 48, তাহলে এটা কত থাকে? 7 থাকে, 7, 8, 15, 1। তাহলে এই ভগ্নাংশকে আমরা এই 2 সমস্ত এই ভাগ শেষটা উপরে যায়, আর যেটা দিয়ে ভাগ করেছি সেটা নিচে যায়। তাহলে আমার যোগফল, তাহলে অতএব যোগফল হলো 2 সমস্ত 7, 24/7। এটা হচ্ছে উত্তর, 2 সমস্ত 24/7। এটা গেল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ ভগ্নাংশগুলোর যোগফল নির্ণয় করো। যোগফলটা আমার নির্ণয় হয়ে গেল।
এখন ভগ্নাংশগুলো যোগফল থেকে এত বিয়োগ করো, 6/5 বিয়োগ করতে বলছে। তাহলে যোগফল যেহেতু আমার নির্ণয় হয়ে গেছে, তাহলে এইটা ব্যবহার করতে পারি। তাহলে এই মিশ্র ব্যবহার না করে আমরা এই অপ্রকৃতটা ব্যবহার করলে বেশি সহজ হবে। তাহলে আমরা এবার ঘ নম্বরে চলে আসি। ঘ নম্বর, তাহলে যোগফল গ হতে প্রাপ্ত ভগ্নাংশগুলোর যোগফল, কত পেয়েছি? 55/24। আমরা কিন্তু শুধু মিশ্রটা নিলাম না, অপ্রকৃত যেটা ছিল সেটা নিলাম। এখন এই ভগ্নাংশ থেকে এটা বিয়োগ করতে বলছে। তাহলে অতএব ভগ্নাংশগুলোর যোগফল থেকে 6/5 বিয়োগ সমান কত হবে? 55/24 বিয়োগ 5/6। তাহলে ভগ্নাংশের যোগফল থেকে এত বিয়োগ মানে কি? যোগফল আমরা এটা পেয়েছি, এটা থেকে 6/5 বিয়োগ করি। এই দুইটা লসাগু হয় 24-এ হয়। 24কে 24 দিয়ে ভাগ করলে 1, 1-এর সাথে 55 গুণ করলে 55 হয়। আর 6 দিয়ে ভাগ করলে 4, 4 আর 5 গুণ করলে 4 5 20। তাহলে আমরা 20 যদি বিয়োগ করি 55 থেকে 35 থাকে। এটা যদি আবার এটাও অপ্রকৃত রয়েছে, তাহলে এটা মিশ্র করলে কত হবে? 24 অক্ষে 24, তাহলে 11 থাকে, আর এখানে 24। এইটা গেল আমার গ নম্বরের উত্তর। তাহলে এটার উত্তর হবে 1/24 এইটা। তাহলে আমাদের এই 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল। এখন আপনাদের যে যোগ্যতা ভিত্তিক, আপনারা জানেন পঞ্চম শ্রেণীতে আপনাদের 100 মার্কেরই যোগ্যতা ভিত্তিক, সেটা সংক্ষিপ্ত হোক আর মূল অর্থাৎ প্রশ্নের অঙ্ক হোক, সবগুলোই যোগ্যতা ভিত্তিক হয়। এখন এই যোগ্যতা ভিত্তিক আপনার চতুর্থ শ্রেণী থেকেই বেশ অনেক মার্কে আপনারা এখান থেকে শিখে ফেলছেন। এখন এই সব জিনিসই কিন্তু আবার আপনার পঞ্চম শ্রেণীতে শেখানো হবে। তো এই জন্য আমি যে যোগ্যতা ভিত্তিকটা আজকে করালাম, এইটা আপনারা বারবার দেখবেন, দেখে ভালো মতো বুঝে, না দেখে SW করবেন। অর্থাৎ আপনাদের বাড়ির কাজ দিয়ে দিলাম, শীটের যে যোগ্যতা ভিত্তিক আছে আপনাদের, যেটা সলিউশন করে দিলাম, এটার এই সলিউশনটাই আপনারা SW করে প্রতি রবিবার জমা দিবেন। আর এটা পরবর্তী রবিবারে আবার খাতাটা নিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।